ফর্মুলা ফর্মুলা ব্যবহার করে সূত্র ব্যবহার করে দুটো গুণ করতে বলেছে। স্যার 9 নাম্বারটা করানো হয় নাই। হ্যাঁ 9 নাম্বারটা হয় নাই বুঝলাম, আর বাকিগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো আগে। নো স্যার। কোনো প্রবলেম নেই, ভালো। আচ্ছা তাহলে আমরা 9 নাম্বার থেকে স্টার্ট করি, 9 10 11 আর 12 টা চেষ্টা করি। 6 নাম্বার থেকে করে দিবেন। 6 নাম্বার, ইয়েস স্যার। ওকে। 6 নাম্বার স্যার। 6 নাম্বারটা হচ্ছে a + b + c আর a - b - c। আচ্ছা স্যার এটা করায় দিছিল স্যার কালকে। হ্যাঁ বুঝতে হয়তো একটু সমস্যা আছে, তাই আবারও করতে হবে। কোশ্চেনটা ছিল a - b - c a + b + c। এটা আমরা মাল্টিপ্লাই করার জন্য অনেকগুলো ফর্মুলা জানি, মূলত আমাদের এখানে দুইটা ফর্মুলা কাজে লেগেছে। একটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ারের একটা ফর্মুলা কাজে লেগেছে, যখন ম্যাথ করেছে তখন লেগেছে না এটা, a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা ইয়েস a স্যার। + b * a - b। এই ফর্মুলাটা আমাদের কাজে লেগেছিল, a - b। এখন আমরা এখানেও ঠিক একই জিনিসটা করতে চাচ্ছি, a + b আর a - b বানাতে চাচ্ছি। সেটা যদি করতে চাই আমাদের এই প্রথম টার্মটা থেকে একটা মাইনাস কমন নিতে হবে, মানে হচ্ছে প্রথম টার্মে আছে a - b - c, কিন্তু আমার দরকার হচ্ছে a - b + c দরকার। তাই আমরা প্রথমে কি করব, এখানে একটা মাইনাস মাইনাস কমন। কমন নিব স্যার। হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাব a, এই মাইনাস যদি কমন নেওয়া হয় ব্র্যাকেটের ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যায়, b + c হয়ে যাবে যদি মাইনাসটা কমন না হয়। উর্মি বোঝা গেছে? মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। আর পরের টার্মটা একই রকম থাকলো, a + b + c। এখন দেখো আমরা যদি এই a কে a কল্পনা করি আর b + c কে b কল্পনা করি, a কে a কল্পনা করব, b + c কে b কল্পনা করব, তাহলে দেখো আমরা পাচ্ছি a - b * a + b। তার মানে এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। খেয়াল করেছো? একটু রেসপন্স করো। ইয়েস যদি স্যার। প্রথম এটাকে আমরা a কল্পনা করলাম, a কে এই ধরে নিলাম, আর b + c কে একসঙ্গে আমরা b মনে করলাম, তাহলে a - b a + b পেয়ে গেলাম। তার মানে এই ফর্মুলাটা পেয়ে গেলাম। তার মানে আমরা লিখতে পারি এখন a স্কয়ার - b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার মানে a স্কয়ার, আর মাইনাস b স্কয়ার মানে b কে আমরা ধরেছিলাম b + c, তাহলে b + c হোল স্কয়ার। এটা লিখতে পারি আমরা। আবার নেক্সট লাইনে, ওয়ালাইকুম আসসালাম, a স্কয়ার মাইনাস আমরা b + c হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ারের একটা ফর্মুলা দেখেছিলাম, প্রথম ফর্মুলা একেবারে। a + b হোল স্কয়ারের ফর্মুলাটা কি রাজন? a + b হোল স্কয়ার কি? রেসপন্স করো। a + b হোল স্কয়ারের ফর্মুলা উর্মি, a + b হোল স্কয়ারের ফর্মুলা মনে নেই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার ফর্মুলা কেউ বলো, a + b হোল স্কয়ারের ফর্মুলা। a square plus 2ab plus b square. a স্কয়ার + 2ab + b স্কয়ার।
গুড। একটু যদি রেসপন্স না করো তাহলে আমি কিভাবে ম্যাথ ক্লাস নেব বলো? অফলাইনে হলে না হয় মারটা দিয়ে দিয়ে শিখাতে হবে আপনাকে, কিন্তু অফলাইনে তো আর অনলাইনে তো আর সেটা হচ্ছে না। দেখো তাহলে এখন আমরা এই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা এটা জানি, আবার এখানেও ঠিক b প্লাস সি হোল স্কোয়ার সেম জিনিসটা এসেছে, তাই আমরা এটার ফর্মুলাটা লিখে দিব। b কে এখন a কল্পনা করব আর c কে b কল্পনা করব, করে স্যার আমরা এটা কত হয়? এটা 5.2 ও 5.2 এর 9 নাম্বার, সরি 6 নাম্বার, 5.2 এর। আচ্ছা তাহলে ফর্মুলাটা লেখো, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। 3 স্কয়ার। স্যার 5.2 কত নাম্বার? 6 নাম্বার। স্যার এটা আমার এবার হ্যাঁ, এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিব, ব্র্যাকেট উঠালেই আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc আর মাইনাস c স্কয়ার, এটাই आंसर। a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। হ্যাঁ উর্মি, এবার ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, এবার আমরা 9 নাম্বারটা দেখি। নাম্বার 9, এটা ইরেজ করে দিব। এটা কি ইরেজ করে দিব, মুছে দিব? ইমা, ইয়েস স্যার। ইয়েস ইমা স্যার। বুঝেছ? ইমা কি বাংলা ভাষণ, স্যার। ইমা কি বাংলা ভাষণ নাকি ইংলিশ ভাষণ? স্যার আমি বাংলা ভাষণ। স্যার বাংলা ভাষণ। আচ্ছা, চুপচাপ থাকলে কিন্তু কিছু শিখতে পারবে না, কথা না বললে কিছুই হবে না। ওকে, তাহলে আমরা এটা ইরেজ করে দেই। এবার 9 নাম্বার, 9 নাম্বারটা আরো সহজ একটা ম্যাথ। এখানে দেখো দুটোই সেম জিনিস আছে, শুধু সাইনটা আলাদা। 1/4x 1/4x মাইনাস 1/3y, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর সেকেন্ড টার্মটা সেম জিনিস, শুধু সাইনটা আলাদা, মাইনাসের জায়গায় প্লাস আছে। 1/4x প্লাস 1/3y। তাহলে আমরা এটাকে যদি 1/4x কে a কাউন্ট করি, a কল্পনা করে নেই, 1/3 কে যদি b কল্পনা করে নেই, তাহলে আমরা পেয়ে যাব a মাইনাস b, a প্লাস b, জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা। তাহলে লিখে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/4x, এটাকে আমরা a ধরে নিয়েছি, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1/3y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে দিলাম, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিলাম। এবার ব্র্যাকেট উঠিয়ে দাও, x কে স্কয়ার করলে x স্কয়ার পাবো, আর 4 কে স্কয়ার করলে 16 পাবো, মাইনাস y কে স্কয়ার করলে y স্কয়ার পাবো, 3 কে স্কয়ার করলে 9 পাবো, এটাই आंसर। কোনো কোশ্চেন থাকলে বলো, খুব ইজি জিনিস। স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। দেখান। দাঁড়ান স্যার, এটা লেখা নেই। স্যার বলো। স্যার দেখেন তো এগুলো হয়েছে নাকি আমার, এগুলো আমি করছি। হ্যাঁ, ওইভাবে হঠাৎ করে দেখে বোঝা যায় হয়েছে কিনা? তুমি কষ্ট করে ছবিটা তুলে একটু আমাকে পাঠাও মেসেঞ্জারে, আমি পরে চেক করে দেখবো। এভাবে অনলাইনে দেখে কিভাবে বুঝবো? আচ্ছা স্যার পাঠাচ্ছি আপনি। আচ্ছা 9 নাম্বার কোনো প্রবলেম আছে কারোর? 9 নাম্বারে মাহিম? না স্যার, না স্যার। এটা তো প্রবলেম সহজ। নাই।
সবগুলো সহজ, অ্যালজেব্রাটাই সহজ, বীজগণিতটা খুবই সহজ জিনিস এবং অ্যান্সার গুলো অনেক ছোট ছোট হয়, কিন্তু এই এক্স ওয়াই দেখে সবাই ভয় পায়, এই জন্য সমস্যা। স্যার অনেক ইজি। ওকে, তাহলে এবার আমরা 10 নাম্বারে চলে যাই। 10 নাম্বার কোশ্চেনটা উঠাও তো সবাই তোমাদের খাতাতে। a4 প্লাস 3a স্কোয়ার x স্কোয়ার প্লাস 9x4 আর 9x4 মাইনাস 3a স্কোয়ার x স্কোয়ার। আচ্ছা, আমি জাস্ট সেকেন্ড লাইন থেকে উঠাচ্ছি, এটার সেকেন্ড লাইনটা মানে এটাকে একটু সাজিয়ে লিখছি। a4 প্লাস 9x4 স্যার আপনার নামটা কি জানি? শাহিদুজ্জামান, শাহিদ নামে আছে দেখো। শাহিদ স্যার। এসএসসি। প্লাস 3a স্কোয়ার x স্কোয়ার। আমি জাস্ট একটু সাজিয়ে লিখলাম 3a স্কোয়ার x পাইছেন? মেসেঞ্জারে দিয়েছো? জি স্যার। দিয়েছো যখন তখন অবশ্যই আসবে। হ্যাঁ এসেছে। আচ্ছা, আর সেকেন্ড টার্মটাতেও মাইনাস 3a স্কোয়ার x স্কোয়ারকে শেষে লিখবো আমি, আর বাকিগুলো সাজিয়ে লিখবো একটু। a4 প্লাস 9x এর পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার x স্কোয়ার, জাস্ট 3a স্কোয়ার x স্কোয়ারকে শেষে লিখলাম। এইবার কোশ্চেনটার দিকে এবার একটু তাকাও, দেখো প্রথম পার্টটাকে যদি আমরা a কাউন্ট করে নেই আর সেকেন্ড পার্টটাকে যদি b কাউন্ট করি, তাহলে পেয়ে যাচ্ছি a প্লাস b a মাইনাস b। বুঝতে কোনো সমস্যা? না। না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে দাও। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ধরে নিয়েছি আমরা a4 প্লাস 9x এর পাওয়ার 4 কে, এটাকে a কাউন্ট করেছি, তাহলে এটার স্কয়ার দিব। আর মাইনাস b ধরে নিয়েছি আমরা 3a স্কয়ার x স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা b ধরে নিয়েছি, তাহলে এটার উপর স্কয়ার দিব। জাস্ট আমাদের ম্যাথটা শেষ। এখন আমরা জাস্ট প্রথমটা আবার একটা ফর্মুলা পড়েছি, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। আমরা এবার প্রথম টার্মটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখব। a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা একটু আগে দেখে আসলাম, a স্কয়ার, তাই না? এখানে a হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এটা হচ্ছে a4, তার উপরে স্কয়ার প্লাস 2, a হচ্ছে এর পাওয়ার 4 আর b হচ্ছে 9x এর পাওয়ার 4 9x টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার, তার মানে 9x এর পাওয়ার 4 তার উপরে আবার স্কয়ার। ওদিক যাও। হাই মাইনাস এটাকে হোল স্কয়ার করলে কি পাবো আমরা? 3 কে হোল স্কয়ার করলে 9 পাবো, a কে a স্কয়ার কে স্কয়ার করলে a4 পাবো, আর x স্কয়ার কে স্কয়ার করলে x এর পাওয়ার 4 পাবো। এটা এবার প্রথম দুইটার ব্র্যাকেট দুইটা উঠিয়ে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। বলো প্রথম টার্মটা কি হবে? এর পাওয়ার 4 তার উপরে স্কয়ার, এটা কি হবে? a to the power 8। কেন a টু দি পাওয়ার 6 হয় না? না স্যার 6 ভুলে বলে দিয়েছি স্যার। না, এইটি ঠিক ছিল। a টু দি পাওয়ার 8 হবে। পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারে গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে, তাহলে এর পাওয়ার হয়ে গেল 8।
এরপর 8 আর মাঝখানে 2 আর 9 মাল্টিপ্লাই করলে 18 এরপর 4x এর পর 4 এটাকে স্কয়ার করলে কি হবে 9 কে স্কয়ার করলে 81 x to the power x 8 x to the power 8 minus 9 এরপর 4 x এর পর 4 এটা এবার এখানে সেম জিনিস আছে একটু yes sir 18 আর 9 18 এরপর x এর পর 4 এরপর 4 আর 9 এরপর x এর পর 4 এই দুটো টার্ম একটু প্লাস মাইনাস করতে হবে আমাদের তাহলে 18 এরপর 4x এর পর 4 এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে বাদ দিলে 9 পাবো আমরা তাহলে লাস্ট লাইন আমরা লিখতে পারি এরপর 8 প্লাস 9 এরপর 4 x এর পর 4 প্লাস 81 x এর পর 8 এটাই आंसर এখন বলেন কে বুঝতে পারেন নাই স্যার আমার লেখা শেষ। লেখা তো শেষ দিয়ে লাভ নাই বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে বিষয় লিখতে তো আমরা পরেও পারবো কে যুবরাজ স্যার আমি না দেখে করছি। আনিকা ইসলাম মন বোঝা গেছে কিছু স্যার সব বুঝছি সবাই সহজ। বুঝছি বলছিরা না সবাই তো স্যার ঘুমাচ্ছে। আপনি 2.1 এর অনুশীলনী 2.1 করেন তো আচ্ছা এখান থেকে এই তিনটা একটু শেষ করতে দেন। আচ্ছা 11 নাম্বারটা করেন তাহলে নিজে নিজে তাহলে আরো সহজ স্যার এর আগে আপনি আমার ইয়েগুলো দেখেন হ্যাঁ দেখছি দেখো আমি লিখছি হ্যাঁ হইছে এখন যেটা লিখতে বললাম সেটা লেখেন ওটা তো আবার আগেরটা ইমা স্যার হইছে হ্যাঁ সবগুলো হয়েছে ইলেভেন নাম্বার প্রথম দুইটা a প্লাস b মাইনাস b কল্পনা করলে প্রথম দুইটা গুণ করলে পাবো আমরা x স্কয়ার হ্যাঁ স্যার X অ্যানসার হবে square minus x to the power 4 -1 হ্যাঁ x এটা পাবো আর পরের যেটা আছে সেটা রেখে দিলাম x স্কয়ার প্লাস 1 আবার a স্কয়ার a প্লাস b a মাইনাস b তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার নাম্বারটা বড় কঠিন মাইনাস b স্কয়ার তার মানে x এর পর 4 মাইনাস 1 এটা आंसर খুবই সহজ জিনিস 12 নাম্বারটাও একই রকম আগে লাস্টের দুইটা মাল্টিপ্লাই করো তারপরে প্রথমটা করবে শেষের দুইটা আগে করো 12 নম্বরে এই মাহিম বুঝেছো জি স্যার। শুধু যে জি স্যার কেন পায়রা বুঝি না উল্টা আমাকে একটা উল্টাপাল্টা প্রশ্ন করে আমাকে ঝামেলায় ফেলবে তা না স্যার ইমারে বলেন ইমা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারে তাই নাকি
ইমা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারো? হ্যাঁ না একটু করতে হয়, উল্টা পাল্টা প্রশ্ন করলে ভালো লাগে। আমি একটু কনফিউজড হয়ে যাব, আমিও অ্যান্সার দিতে পারবো না মাঝে মাঝে। স্যার আমি তাহলে একটা ধরি দাঁড়ান। স্যার বলেন 25 মাইনাস 9x স্কয়ার 25 মাইনাস মাইনাস 9x স্কয়ার। 9 স্কয়ার। জি স্যার 9x স্কয়ার। দাঁড়ান স্যার আমি লেখা দিই। এটা কি করব? এটা করেন। এটা কি করব? ক্যালকুলেশন করব? জি স্যার উৎপাদকে বিশ্লেষণ করেন। 9 স্কয়ার নাকি 9x স্কয়ার? 9x স্কয়ার। সেটাই বলো। আপনারা ঝামেলা ফলাই দিলাম দেখছেন। 9x স্কয়ার। এটা আমার উর্মি আর ইমা শিখাই দিছে। 25 কে 5 দাও আর 9x স্কয়ার কে 3x দিয়ে হোল স্কয়ার করো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। 5 প্লাস 3x আর 5 মাইনাস 3x হয়ে গেল। এটা অ্যান্সার। স্যার এই অ্যানসারটা একটু স্যার আপনি কি লিখে বলেন বুঝলাম না, তো হয়ে গেছে। মানে কি? আপনার হাতে জাদু আছে বুঝছেন স্যার। হুম, আচ্ছা এমন একটা জিনিস দেখাতে পারবেন। তাই নাকি? জি স্যার। ওই ম্যাথ বাদে অন্য কিছু দিলে হয়তো পারবো না, ম্যাথ দিলে পারবো না এরকমটা মনে হয় না হবে। দাঁড়ান একটা পয়সা নিয়ে আগে তারপর দিতেছি। এই 12 নাম্বার শেষ করো সবাই। স্যার এটা আমার ইমা আর উর্মি আমার শিখাই দিছে, এটা দিতে বলছে। সব কি তোমাকে ইমা আর উর্মি শেখায়? জি স্যার আর রাজা কি বলে অনন্ত। অনন্ত শিখায়? বাহ। স্যার আমি লেখা দিতে হবে, একটু মুছেন তো স্যার। কোন সমস্যা আছে? স্যার এটা একটা ধাঁধা হইতে পারে। দাঁড়ান স্যার একটু লিখতে হবে। ওকে স্ক্রিনে লেখো। কি রে? উল্টা পাল্টা লিখিস না, লজ্জা পাইলে আবার সমস্যা। নাপি এটা কি? এটা কি? একটু নিচের দিকে লেখ রে ভাই, উপরে আটকে যাচ্ছে তো। আচ্ছা ওগুলা কিছু বুঝাইতেছে না। তো বলে এটা কি জিনিস? স্যার আমাকে এটা বল- তো ইয়া আমাকে বললে তো আরো ভালো করে লিখতে পারতাম। এগুলো কি অ্যালফাবেটস নাকি নাম্বার? আই আরে দেখো না, চুপ থাক চুপ থাক, দেখ কি লেখে। স্যার ব্যাকে করে লিখতেছে। আরে আমি এরকম করে লিখতে পারি না স্যার, যেটা লিখছি ওটা করেন। উপরে নিচে 4x আবার উপরে বি নিচে 2x স্কয়ার, এটা করেন তো। এটা কি কি করব সেটা বলো। এটা প্লাস মাইনাস নাকি? হরবিশিষ্ট করেন, সাধারণ হরবিশিষ্ট? হরবিশিষ্ট। স্যার স্যার কমা দিছে না, তাহলে এটি মাল্টিপ্লিকেশনই হবে। আচ্ছা যাই হোক, 2x স্কয়ার নিচে আর নিচে 4x আছে তাই না? স্যার তাহলে দাঁড়ান কল দিছে একটু। তাহলে এখানে দাও x আর এখানে দাও স্কয়ার আর এখানে দাও 4 আর এখানে দাও 2, হয়ে গেল, শেষ। 12 নাম্বার ম্যাথ করা শেষ। গুড। এই নাফি যেটা দিয়েছে সেটা শেষ করা। স্যার আমি স্টিল বুঝলাম না এটা কি। এটা ও বলেছে যে সমান হর বিশিষ্ট করতে হবে, সেম ডিনোমিনেটর বানাতে হবে। একটা নিচে ছিল 4x আর একটা নিচে ছিল 2x স্কয়ার, দুটোর নিচে সেম জিনিস বানাতে হবে। তাহলে দুটোর নিচে আমরা 4x স্কয়ার বানাতে চাই, তাহলে নিচে 4x আছে, স্কয়ার বানাতে চাইলে উপরে একটা x মাল্টিপ্লাই করে দিতে হবে, তাই উপরে x হয়ে যাবে। আর পরেরটাতে 2x স্কয়ার আছে, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে নিচে উপর।
এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই উপরে 2। ওকে, তাহলে 12 নম্বর আমাদের সবার হয়েছে, তাই না? 12 নম্বর হয়েছে সবার? কথা বলে না। ইয়েস স্যার। 9a স্কয়ার b স্কয়ার, এটা হচ্ছে ফার্স্ট টার্ম ছিল, আর সেকেন্ড দুই আর থার্ড টার্মটা মাল্টিপ্লাই করলে আমরা a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো। দ্যাট ইজ 9 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়া যাবে, আবারও a প্লাস b a মাইনাস b, তাহলে 9a স্কয়ার তার উপর আবার হোল স্কয়ার মাইনাস b স্যার স্কয়ার। করতে পারছেন? সে তো তখনই শেষ। অনেক আগেই করে ফেলছে। 81 এর পাওয়ার 4 মাইনাস b এর পাওয়ার 4, এটা হলো অ্যানসার 12 নম্বরের। ঠিক আছে, আচ্ছা খাবেন? না এই এখন বলো তাহলে 5.2 এর পরে কি 5.3 আছে নাকি তোমাদের? নো স্যার। স্যার 5.3 নাই, 5.1 আর স্যার এবং গ্রুপে পাঠিয়ে 5.2 দিছি। ভালো কাজ করেছো। আচ্ছা তাহলে এবার বলো কোন চ্যাপ্টারটাতে এবার প্রবলেম মনে হচ্ছে, যেহেতু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা সামনে। 2.1 2.1 আর কিন্তু লকডাউনের সময় পরীক্ষা কিভাবে দিব? হ্যাঁ, আর ফার্স্ট পরীক্ষা তো লকডাউন থাকবে। তো লকডাউন তো তোমার কি বাসায় কি লক নাকি তোমার? তার সে কপি স্কুলে এসে কিভাবে জমা দেব? স্কুলে জবাব না দিতে হবে, এক্সাম গুলো সব শেষ হওয়ার পরে, সবগুলো এক্সাম হয়ে যাবে, তারপরে একসাথে এক্সাম কপিগুলো জমা দিয়ে যাবে। আর প্রতিদিনকার কপি তো তোমাকে প্রতিদিন দিতে হবে না। স্যার আচ্ছা 2.1টা তাহলে আমরা একটা রিভিশন দিই এখন। রেডি? শুধু অ্যানসার বলবো, হ্যাঁ? ওকে, দেখো ফার্স্ট নাম্বার রাইট ডাউন প্রপোর্শন ইউজিং দ্য ফলোইং কোয়ান্টিটিজ। যে চারটা করে কোয়ান্টিটি দেওয়া আছে এখানে দেখো, এটা দিয়ে আমাকে একটা অনুপাত তৈরি করতে হবে বা প্রপোর্শন তৈরি করতে হবে। এটা হ্যাঁ বলো। পিডিএফ এর ফাইলটা একটু বড় করে দেন, আমি একটা পিকচার নিব তো, পিডিএফ এর ফাইলটা একটু বড় আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম। না এটা না, ওই যে ডান পাশে যে আপনার উপরে একদম ওই যে ক্রস চিহ্নের বাম পাশে যে একটা সাইন আছে দেখেন, হ্যাঁ এটা একটু, এটা বড় না ছোট আছে দেখি? স্যার আসসালামু বড়ই আছে আলাইকুম। স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ আপনি পড়ান, আমি একটা পিকচার নিতে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখানে দেখবো প্রথমে সেম কোয়ান্টিটিটা কি আছে। কোয়ান্টিটি দুই ধরনের আছে এখানে দেখো, একটা আছে কেজিতে আর একটা টাকা। কেজি আর টাকা দুই ধরনের কোয়ান্টিটি আছে। আমরা কি করব, সেম কোয়ান্টিটিটাকে একসাথে নিব। জাস্ট সিম্পল 3 কেজি আর 6 কেজি, এই দুটাকে আমরা রেশিও আকারে লিখব 3:6। তারপরে ডাবল রেশিও দিব। স্যার 3 কেজি টাকা হলো 5 টাকা, 6 কেজি এবং 10 টাকা মানে? হ্যাঁ, মানে এটা এরকম ভাবে বুঝিয়েছে 3 কেজি কোন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 5 টাকা, বা 6 কেজির কোন একটা প্রাইসের প্রোডাক্ট 10 টাকা। এটাকে আমাকে রেশিও আকারে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেম কোয়ান্টিটি যেটা, মানে এই যেমন কেজি আর কেজি এই জিনিসটা সেম, আর টাকা আর টাকা এই জিনিসটা সেম, আমরা সেম যে দুটো থাকবে সেই দুটোকে একসাথে করব। তার মানে 3 কেজি এন্ড 6 কেজি এই দুটাকে একটা রেশিও দিলাম। এবার ডাবল রেশিও। স্যার এই যে এটা না? আমি দেখছি, তুমি আবার স্ক্রিনে লিখতেছো কেন? না স্যার ইশারা করে দেখাইলাম। হ্যাঁ বুঝেছি। এরপর হচ্ছে 5 টাকা 10 টাকা, তাহলে 5:10, 5:10।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব ইজিলি। সেম জিনিস যেটা থাকবে সেটাকে একসাথে লিখবো আর মাঝখানে ডবল রেশিও দিয়ে দিব। ডাবল রেশিওটা মিনিং হচ্ছে কিন্তু ইকুয়াল টু সাইন। ইকুয়াল টু সাইনকে আমরা প্রপোর্শনের ক্ষেত্রে ডাবল ফোঁটা দিয়ে এরকম করে। এখন যদি আমরা বি নাম্বারটা দেখি, এখানে দেখো তো সেম জিনিস কি আছে, এখানেও দেখো দুই ধরনের টাইপস আছে, একটা হচ্ছে ইয়ার আর একটা ডেজ। ইয়ার আর ডেজ, তাহলে ইয়ার দুটোকে একসাথে করে দাও, ডেজ দুটোকে একসাথে করে দাও। ইয়ার দুটো যদি একসাথে করি তাহলে কি হবে? 9:18। 18 নাফি কথা বলো তো। হ্যাঁ স্যার, স্ক্রিন ছাড়া একটা পিকচার নিতে যাচ্ছিলাম, দেওয়া যাবে? ওকে, স্যার, সবাই এটা একটু তো- ভিডিওতে আসো, জাস্ট 30 সেকেন্ডসের জন্য একটু ভিডিওতে আসো। ভিডিওতে আসো, আমি একটা পিকচার নিব তো এই কারণে। সোজা বসো, সুন্দর করে বসো, কিউট করে বসো। হ্যাঁ ইমা, তোমার মাথা দেখা যাচ্ছে শুধু। আদিবুর রহমান, হ্যাঁ স্যার এখন কোথায়? উর্মি কোথায়? এই পিঙ্কি কোথায় তুমি? স্যার আছে। স্যার ইমা চোখ দেখা যায় না। অন্ধকারে দেখলে হবে, আলোতে আসো। আর জান্নাতুল ফেরদৌস, আলোতেই যাবো। জান্নাতুল ফেরদৌস ইয়েস স্যার। ভিডিওতে আসো। আমি এত একটা পিকচার নেব স্টাইলের কি তোমাদের। দরকার? আমাদের ক্লাসের একটা পিকচার নেব। ইয়েস। তারপর আদিবুর রহমান তালুকদার, তালুকদার তাড়াতাড়ি এসো। রাতুল, কুইক, তোমাদেরকে অনেক কিন্তু আমি চিনি না। এটা অনই করবে না। স্যার আমি তো অনেককে চিনতেছি না। আমিও চিনি না স্যার এদেরকে, কারণ এরা 50% ভিডিও সবসময় অফ করে রাখে। হাজার বললেও চেনেন না তো ক্লাস নিলেন কিভাবে? স্যার জান্নাতুল মুন। আসসালামু আলাইকুম স্যার। ও স্যার shit. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম স্যার। আমার কাজ শেষ, তোমরা পড়তে থাকো। ওকে শেষ করে দেই তাহলে। দেখো তাহলে এগুলো আমরা যেটা সেম থাকবে, সেম কোয়ান্টিটি যেটা যেটা আছে সেটাকে একসাথে করে দিব। এখানে 9 ইয়ার্স, 18 ইয়ার্স, জাস্ট 9:18, ডাবল কোটেশন, ডাবল রেশিও দিব। আর ডেজ হচ্ছে 10 ডেজ আর 20 ডেজ, তার মানে 10:20। শেষ। এবার সি নাম্বারের অ্যানসারটা একটু তোমরা বলে দাও। সি নাম্বারের অ্যানসারটা কি হবে? বলো অ্যানসারটা বলো সি নাম্বারের। 7:28 7:28, ডাবল রেশিও, 15 15 is is to to 60 সেকেন্ড। 15:60। যেহেতু এখানে 1 মিনিট আছে, আমাদের যেহেতু Yes, sir. আগেরটা সেকেন্ড আছে, তাই এটাকেও Second এ সেকেন্ডে করতে হবে, কনভার্ট করতে হবে। 15:60। ওকে, ডি নাম্বারের অ্যানসারটা বলো। ডি নাম্বারের অ্যানসার একটু ফাস্ট ফাস্ট, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে তো, একটু ফাস্ট বলো। ইমা বলো তো ডি নাম্বারের অ্যানসার কি হবে? ইমা, Yes, sir. ডি নাম্বারের অ্যানসারটা কি হবে? Sir, sir, 12 point. পয়েন্ট নট, রেশিও দিতে হবে, অনুপাত। 12:, ইমন স্যার কার ক্লাস? স্যার ইমাম স্যার। রায়ান স্যার, রায়ান স্যার প্রত্যেকদিনই কাজটা করে। এইটার এই যে- ক্লাস তুমি না, এইটা না জয়েন করে 7 এ জয়েন করে বসে আছে, বুঝেন? আল্লাহ আল্লাহ মাবুদ, আমি ওইটাই জয়েন করব। যান যান যান, পালান। দেখছেন, উনি রেগুলারই কাজটা করে। আমার ক্লাস চাকরি কি থাকবে স্যার? ওকে, ইমন আচ্ছা স্যার তাহলে আপনার সাথে তোমাদের কথা কাজ, বলতে না। তাহলে তোমাদের কাজ হচ্ছে একটু ভালো করে যেটা তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস আছে, সিলেবাসের কোথায় কি প্রবলেম আছে এগুলো খুঁজে বের করা। কারণ এখন শুধুমাত্র যারা ক্লাস নিতে আসবে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবে, যেহেতু আর 2-1 দিন সময় আছে মাত্র, আমাদের 2-3টা ক্লাস পাবো সর্বোচ্চ। সুতরাং প্রবলেমগুলো বের করে নিয়ে স্যারকে দিবে, তাহলে স্যারকে আর কষ্ট করে খুঁজতে হবে না প্রবলেমগুলো। ঠিক আছে ইমন স্যার, আপনি স্টার্ট করতে পারেন। উপস্থিতি হার তো অনেক বেশি। হ্যাঁ উপস্থিতি অনেক বেশি, কিন্তু
না রোবট 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 সব তো অন্ধকার। স্যার ওগুলোকে বট বলে। ইয়েস সার্ভ স্ট্রিংটা নিয়ে নেন। নিয়েছি অলরেডি। বাই বাই। বাই বাই টাটা। Recording stopped. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো। স্যার Recording in progress. Recording stopped. দেখ সবাই ভালো আছেন তাই তো? ইয়েস স্যার। ইয়েস সিলেবাস পাইছেন? সিলেবাস পেয়েছেন? স্যার পরীক্ষা জি। নো স্যার। স্যার আপনি থেকে আপনার কন্ট্রোল একটু চেনা চেনা লাগতেছে। আপনার কন্ট্রোলটা চলে চলে লাগতেছে। আপনার কন্ট্রোল চেনা চেনা লাগতেছে। তাই? হ্যাঁ। আচ্ছা ফার্স্ট অফ আপনার অল তো বাসা মনে জানি আপনি। আপনার বাসা তো এমসি স্কুলের পাশে তাই না? Yes, স্যার। আনিকা দেখা করে তুমি যায় কি আগে এটা বলো। স্যার আমি কালকে গেছিলাম কিন্তু আপনাকে আমি পাইনি। কিন্তু আপনি স্যার কে? নাম বলা যাবে না, কেউ নাম বলবেন না আমার, ঠিক আছে? কেন বলবি না? আমি জানতে চাই আপনি কোন স্যার? স্যার হলো বলবেন না, বলে খবর করে ফেলবেন। নিষেধ করছে। ঠিক আছে আমি প্রথম ফাঁকিবাজ। কথা বলি। ওই ফাঁকিবাজ ক্লাস করে না, স্কুলে বাসা থাকে, বাসায় থাকে, স্কুলের পাশে বাসা। বাটা আম্মুর ফোন তো আনিকা, তাই তুমি আম্মুর কে? অফিসে কাজ আছে তাই আম্মু ফোনটা নিয়ে যায়। নতুন একটা ফোন কিনবেন। আহা গো থাকেন 6 নম্বর সেক্টরে, হ্যাঁ ফোন যদি না কিনেন তাহলে কেমন হবে? এই যে আমার হাতে একটা ফোন আছে আবার কিনবো কেন? যেহেতু ক্লাস তো করেন না। এই যে করতেছি। ও মনে পড়ছে আপনার নাম ইমন স্যার না? আপনি কয় মাস পরে ক্লাস করতে আসছেন এখানে বলেন, সেটা বলেন। স্যার আমি জানি না। আপনার আগে ম্যাডাম নিয়ে আসতেন স্কুলে, এখন ম্যাডাম নিয়ে আসেন না কেন? মিসের কাছে এখন আর পড়ি না তো। ও আচ্ছা। আর মিস লকডাউনের ভয়ে চলে গেছে বাড়ি। লকডাউনে ভয় চলে গেছে? হ্যাঁ আপনি ভয় দেখাইছেন? আমি ভয় দেখাবো কি করে? আচ্ছা যাই হোক, দেখেন সিলেবাস খেয়াল করেন। আমাদের 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 6 7 8 13 14 তাই না? আর কোনটা পড়ছি? আর কোনটা পড়েছি? ও আচ্ছা 12 পড়ছি তাই না রাজন? ইয়েস স্যার। স্যার 3 কি পড়ছিলাম? টোটাল 12টা চ্যাপ্টার পড়ছি। স্যার এখন বলেন। চ্যাপ্টার বলছিলাম যে হলো চ্যাপ্টার 6 বাদ দিতে, স্যার বাদ দিয়েছি স্যার। বুঝি নাই? স্যার চ্যাপ্টার 6 আসবে না পরীক্ষায় স্যার বলছে। সবগুলো থেকে দেওয়া যাবে না তো, স্বাভাবিক না। এমসিকিউ দিব, বাট এমসিকিউ দেওয়া যাবে কিন্তু কোশ্চেন সবগুলোতে দেওয়া যাবে না। মানে 4টা থেকে হয়তো কোশ্চেন দিতে পারবো, 4টা থেকে কোশ্চেন দিতে পারবো, বাকিগুলো দেওয়া যাবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সট্রা হানো বুঝতে পারছেন? এমসিকিউ থাকবে কিন্তু আমি লাইক দেই নাই বলো। ক্রিয়েটিভ কোশ্চেন আছে না? ক্রিয়েটিভও থাকবে। কিছু চ্যাপ্টার কমাই দিব। আমরা কি 14 পড়ছি? না 14 তো পড়াই নাই মনে হচ্ছে। ইয়েস স্যার, পড়ান নাই তো স্যার। বলেন না কেন? স্যার 13 তো পড়ান নাই স্যার, নাকি না স্যার? 13 পড়াইছি, 13 পড়াইছি। 13 এ কোশ্চেন থাকবে না। না স্যার 13 এ নাই তো স্যার। 13 এ কোশ্চেনটা থাকবে না, বাদ দিলাম। তারপর আর কোনটা বাদ দেওয়া 6 যায়? বাদ দেন স্যার, চ্যাপ্টার 6। 6 ইয়েস স্যার।
না 6 টা আচ্ছা, কোন 6 ভালো বাদ দিয়ে যাবে, দাও। 6 টা দেওয়া উচিত। স্যার এটা অনেক কঠিন 7 বাদ, স্যার 7 তো সহজ 7 ছিল। বাদ, ঠিক আছে, এই দুটো বাদ দিলাম, এই দুটোতে কোনো কোশ্চেন দিব না, শুধুমাত্র কি করবেন, এমসিকিউ করবেন। স্যার ইচ্ছে করে সহজ দিবা দিছেন স্যার। বুঝি নাই? স্যার ইচ্ছে করে সহজ দিবা দিছেন স্যার। সবচেয়ে ইজিয়েস্ট সহজগুলো তো কোশ্চেন বাদ গুলো দেওয়া লাগে, তাই না? না স্যার, না, সহজ স্যার, গুলো বাদ কঠিন দিবেন, গুলো কঠিন গুলো বাদ বাদ দিবেন। দিবেন। এগুলো থেকে কোনো কোশ্চেন দিব না, খালি এমসিকিউ থাকবে, বাকিগুলো থেকে কোশ্চেন আসবে। স্যার অপশন থাকে তো নাকি স্যার পরীক্ষা? চারটা দিব, তিনটা দিবেন, এবার চারটা দিব, তিনটা দিবেন, ঠিক আছে? ওকে স্যার। চারটা ক্রিয়েটিভ দিব, তিনটা আনসার করবেন আর 20টা এমসিকিউ আনসার করবেন। ঠিক আছে? ঠিক আছে, এখন বলেন কি কি সমস্যা আছে বলেন। এখন বলেন কি কি সমস্যা আছে। স্যার চ্যাপ্টার 6 সমস্যা। বুঝলি নাই? স্যার চ্যাপ্টার 6 বাদ দিলে ভালো হতো স্যার। তারপর 6 এ কি সমস্যা সেটা বলেন, তারপর 6 পড়াবো। ইয়েস স্যার চ্যাপ্টার 6 ই পড়ান স্যার। স্যার পড়ান। ওয়েট করে এই তো আসবে এখান থেকে কি কম। চ্যাপ্টার 6 ই সব ইস আচ্ছা, ক্লাস 6 এ পড়ছেন, মেটার কি জিনিস, মেটার পড়ছেন না? বা পদার্থ কাকে বলে ইয়েস স্যার। বলেন, পদার্থ কাকে বলে? The thing that has weight and occupies space is called matter. হ্যাঁ, কোন একটা জায়গা দখল করবে এবং কি থাকবে, একটা ওয়েট থাকবে, তাই না? জায়গা Yes, দখল sir. করবে এবং কি থাকবে, একটা ভলিউম থাকবে বা একটা ওয়েট থাকবে, তার মানে কি বলবো, মেটার বলবো। আচ্ছা, যেহেতু মেটার কি জিনিস বা পদার্থ কি বলে জানেন, আপনারা মৌলিক সংখ্যা পড়ছেন না? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার পড়ছেন না ক্লাস 5 এ বা 6 এ? প্রাইম নাম্বার স্যার মনে নেই। তেমনি কিছু মৌলিক পদার্থ আছে, কিছু কি আছে, মৌলিক পদার্থ আছে। মৌলিক পদার্থ হলো বা যে এইসব মানে যে পদার্থগুলো বা যে মেটার গুলো কি আপনি ডিভাইড করবেন বা ভেঙে ফেলবেন বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করবেন, সেই মেটার ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, বা সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ যদি না পাওয়া যায় তখন আমরা সেটা কি বলবো, মৌলিক পদার্থ বলবো। বুঝতে পারছি? Yes sir. স্যার আচ্ছা, সবাই একটু বই বের করেন, চ্যাপ্টার 6 টা বের করেন। আমি জাস্ট 1 মিনিট আসতেছি, জাস্ট আমার খুব বেশি পরিমাণ ঠান্ডা লাগছে, জাস্ট একটু আসতেছে, 2 মিনিট লাগবে হাইস্ট। এটা কে লেখছে? ইমা, আমার সাথে সব ফ্রেন্ড। ওকে, হ্যাঁ, না ভিডিও অন করেন রাজন। Yes sir. টেস্ট গুলো ডিফারেন্ট টাইপের কেন হয় বলুন? কারণ কি, এই যেগুলো তৈরি হয় সেগুলোর কম্পোনেন্ট গুলো কি হয়, ডিফারেন্ট টাইপের থাকে, এই জন্য কি হয়, এগুলো পুরোটা ডিফারেন্ট টাইপের হয়। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে এলিমেন্ট কি জিনিস বা মৌলিক পদার্থ কি জিনিস। ওই যে বললাম, আপনি যদি এটাকে ভেঙে ফেলেন, দেখেন এখানে আয়রন দেওয়া আছে, এখানে আয়রনের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখছেন অনেকগুলো আয়রন। এগুলো যদি আয়রনকে ভেঙে ফেলি সেটা কি হবে, একটা পার্ট হয়ে যাবে, দেখেন এই যে আলাদা হয়ে যাচ্ছে, তাই না? যে একটা আয়রন করে হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি যদি মানে এই যে স্যান্ড বা বালুর কণাগুলোকে আলাদা করেন, একটা বালুর কণা পাবেন, তাই না? আপনি যদি একটা বালুর কণাগুলোকে সবগুলোকে আলাদা করেন, একটা বালুর কণা পাওয়া যায় না? ওই বালুর কণাকে যদি ভেঙে ফেলেন তাহলে কি পাবেন? বালুকে আমরা কি বলি, সিলিকন ডাই অক্সাইড বলি, SiO2। এটা কি বালুর ফর্মুলা, SiO2। তবে যদি একটা বালুর কণাকে বা একটা স্যান্ডের কণাকে ভেঙে ফেলেন তাহলে কি পাওয়া যাবে? সিলিকন ডাই অক্সাইড পাওয়া যাবে। একটা সিলিকন পাবেন, দুটো হাইড্রোজেন পাবেন। ঠিক আছে?
তো এলিমেন্ট কি জিনিস বুঝতে পারছি? এলিমেন্ট বা মৌলিক পদার্থ কাকে বলে বোঝা যাচ্ছে? মানে হলো যে পদার্থ বা যেখানে আপনি কি পাবেন, একটা মাত্র কম্পোনেন্ট পাবেন। যে ম্যাটারে কি পাবেন, একটা মাত্র কম্পোনেন্ট দিয়ে গঠিত, ঠিক আছে? দ্য ম্যাটার আর মেড অফ অনলি ওয়ান কম্পোনেন্ট। সেটা কি হবে, একটা মাত্র কম্পোনেন্ট দিয়ে গঠিত হবে, তখন আমরা সেটা কি বলবো, মৌলিক পদার্থ বলবো। যেমন অক্সিজেন কি হবে, তো অক্সিজেনের মধ্যে শুধু কি থাকবে, অক্সিজেনই থাকবে, সেখানে হাইড্রোজেন থাকবে না। অক্সিজেনের মধ্যে কি থাকবে, শুধুমাত্র অক্সিজেনই থাকবে, সেখানে কি থাকবে না, কোনো এক্সট্রা হাইড্রোজেন থাকবে না, বা হাইড্রোজেনের কোনো অ্যাটম থাকবে না, ঠিক আছে? যেখানে কপার থাকবে, শুধুমাত্র কি হবে, কপারের অ্যাটম গুলোই থাকবে, সেখানে কোনো কি থাকবে না, আয়রনের অ্যাটম থাকবে না। যখন এমন অবস্থা হবে, তখন সেটা আমরা কি বলবো, এলিমেন্ট বা মৌলিক পদার্থ বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা যে বললাম প্রাইম নাম্বার বললাম, শুধুমাত্র কি এক এবং ওই সংখ্যাকে যখন আমরা অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো না, তখন সেটা কি হবে, প্রাইম নাম্বার হয়ে যাবে বা মৌলিক সংখ্যা হয়ে যাবে। তেমনি আমরা যখন কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা ম্যাটারকে ডিভাইড করব, কোনো একটা পদার্থকে আমরা যখন ডিভাইড করবো, তখন কি হবে, যখন সেম এলিমেন্ট গুলো পাবো বা সেম কম্পোনেন্ট পাবো, তখন আমরা সেটাকে কি বলবো, একটা এলিমেন্ট বলবো। যখন কোনো একটা ম্যাটারকে আমরা ভেঙে ফেলবো বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পার্ট করে ফেলবো, তখন কি হবে, যখন আমরা সেম কম্পোনেন্ট পাবো, একই কম্পোনেন্ট পাওয়া যাবে, ডিফারেন্ট টাইপের কোনো কম্পোনেন্ট পাওয়া যাবে না, তখন আমরা সেটা কি বলবো, একটা এলিমেন্ট বলবো, ঠিক আছে, বা মৌলিক পদার্থ বলবো। আচ্ছা, এখন মনে করেন পানি, H2O, পানির মধ্যে কি কি থাকবে, হাইড্রোজেন থাকবে এবং কি থাকবে, অক্সিজেন থাকবে। এখন আপনি যদি পানির একটা কম্পাউন্ড ভেঙে ফেলেন, সেটা কি পাওয়া যাবে, হাইড্রোজেন পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। তাহলে কি পানিটা কি একটা এলিমেন্ট হবে না কম্পাউন্ড হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। দেখেন কম্পাউন্ড মানে কি, জি, কম্পাউন্ড মানে কি, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ যখন কি হয়, অনেকগুলো মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করে। যখন অনেকগুলো এলিমেন্ট বা অনেকগুলো মৌলিক পদার্থ একত্রিত হয়ে কি করে, একটা কম্পাউন্ড বা যৌগিক পদার্থ গঠন করে। যেমন দেখেন, সোডিয়াম একটা কি এলিমেন্ট বা মৌলিক পদার্থ, সোডিয়াম একটা এলিমেন্ট বা মৌলিক পদার্থ। তেমনি ক্লোরিনও একটা মৌলিক পদার্থ বা এলিমেন্ট। তো দুইটা এলিমেন্ট বা দুইটা মৌলিক পদার্থ একত্রিত কি করছে, একটা কম্পাউন্ড ফর্ম করছে, ঠিক আছে? সেটা কি, সোডিয়াম ক্লোরাইড বা লবণ। একে যদি ভেঙে ফেলেন, কি পাওয়া যাবে, সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যাবে। সোডিয়াম ক্লোরিনকে আবার ভেঙে ফেললে একটা সোডিয়াম পাওয়া যাবে, একটা ক্লোরিন পাওয়া যাবে। বুঝতে পারছেন? একটা লবণ মানে কি, লবণের মধ্যে অসংখ্য সোডিয়াম এন্ড ক্লোরিন মিলে একটা লবণ তৈরি করে। বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন মিক্সচারে কি হবে, মিক্সচারের মধ্যে মোর দেন 2 or 3 কম্পাউন্ড থাকতে পারে বা এলিমেন্ট থাকতে পারে। যেমন মনে করেন ইয়ারের কম্পাউন্ড গুলো কি কি বলতে পারেন কেউ? ইয়ারের কম্পোনেন্ট গুলো কি কি হতে পারে স্যার? অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, তাই না, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সবগুলো কি ইয়ারের কম্পোনেন্ট, এই সবগুলোই ইয়ারের কম্পোনেন্ট। তো যখন কি হবে, 2 বা 3টার বেশি কি থাকবে, কম্পোনেন্ট থাকবে, তখন কি সেগুলো আমরা কি বলবো, 2 এর বেশি এলিমেন্ট থাকতে পারে, তখন আমরা সেগুলোকে মিক্সচার বলবো। যেমন মনে করেন একটা লিকুইড, এক গ্লাস পানির মধ্যে যদি আপনি লবণ অ্যাড করেন বা ট্যাং অ্যাড করেন, তখন সেটা কি হবে, একটা মিক্সচার হয়ে যাবে বা মিশ্রণ হয়ে যাবে। কি হবে সেটা, কি হবে, মিক্সচার বা মিশ্রণ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। তো ফার্স্ট টপিক ছিল আমাদের এলিমেন্ট বা মৌলিক পদার্থ, পরের টপিক ছিল আমাদের কি, কম্পাউন্ড বা যৌগিক পদার্থ, তারপরটা কি, মিক্সচারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট এন্ড কম্পাউন্ড একত্রিত থাকবে বা অনেকগুলো মৌলিক এবং যৌগিক পদার্থ একত্রিত মিশ্রিত হয়ে থাকবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। বুঝলে খুবই ভালো। আচ্ছা, তো যেহেতু বললাম যে একটা এলিমেন্ট কি, এলিমেন্ট বা কোনো একটা পদার্থ বা কোনো একটা ম্যাটারকে যখন আমরা কি করবো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, তো কি হবে, অনেকগুলো এলিমেন্ট অনেকগুলো কম্পোনেন্ট পাওয়া যাবে। সবগুলো এই ক্ষুদ্র কম্পোনেন্টকে আমরা কি বলি, একটা এলিমেন্ট বলি বা মৌলিক পদার্থ বলি। কোনো একটা ম্যাটারকে বা কোনো একটা পদার্থকে যদি আমরা কি করি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশতে নিয়ে আসতেছি আমরা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যখন কি হবে, সেম টাইপের একটা কম্পোনেন্ট পাওয়া যাবে, তখন আমরা সেটা কি বলি, ম্যাটার বলি বা এলিমেন্ট বলি। এলিমেন্ট মানে একটা মৌলিক পদার্থ বলি। এখন দেখেন, যেহেতু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণার কথা বলতেছি, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, স্মলেস্ট পার্টিকেল থিওরিটা এখানে এসে পড়ে, ঠিক আছে? যেহেতু আমরা ক্ষুদ্র কণাতে চলে যাচ্ছি, বইয়ের মধ্যে দেখেন এখানে এটা নিয়ে কয়েকটা থিওরি আছে। যেমন ফার্স্ট কি দিয়েছিল থিওরিটা, গ্রিক দার্শনিক বা ফিলোসোফার ডেমোক্রিটাস, সে 408 একটা থিওরি বলেছিল। সেটা কি,
তার থিওরিটা ছিল যে অ্যাকর্ডিং টু ডেমোক্রিটাস যে এভরি ম্যাটার ইজ মেড অফ স্মল পার্টিকেল, কি হবে, ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, প্রত্যেক পদার্থ কি হবে, ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এটা গ্রিক দার্শনিক কে বলেছিল? ডেমোক্রিটাস বলেছিল। এখন কত সাল? 2021 সাল। এখন থেকে 2021 সালে যদি আরো 400 বছর অ্যাড করেন তাহলে কি পাবেন? এটা পেয়ে যাবেন, সেই টাইমটা পাবেন। তাহলে কত হবে? প্রায় 2400 বছর আগের কথা। কত বছর আগের কথা? 400 বছর। 2400 বছর, 400 বছর না, 2400 বছর আগের কথা। 2400 2400 বছর আগের কথা, ঠিক আছে। 2400 বছর আগের কথা। তখন ডেমোক্রিটাস বলছে যে প্রত্যেক পদার্থ কি হবে, 2004 ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। আচ্ছা, সেগুলো কি নাম দেন তিনি? অ্যাটমস। কি নাম দেন? অ্যাটমস মানে কি? অবিভাজ্য। অ্যাটমস বলতে কি বোঝায়? যা সেগুলো কি হবে, অবিভাজ্য হবে, ঠিক আছে। তারপর অনেক বছর পরে আরো দুজন ফিলোসোফার, অ্যারিস্টটল এবং প্লুটো, তারা কি বললেন যে এগুলোকে ইচ্ছা মতো ডিভাইড করা যাবে, যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে কি করা যাবে, ইচ্ছা মতো ডিভাইড করা যাবে। বুঝতে পারছেন? মানে এগুলো কি হবে না, ইনডিভিজিবল হবে না, মানে কি অবিভাজ্য এমন হবে না, সেগুলো কি হবে, ডিভিজিবল হবে। কি হবে, সবগুলোই বিভাজ্য হবে, মানে ইচ্ছা মতো ভাগ করতে পারবো, যত ইচ্ছা খালি ভাগ করতে পারবো, করতে পারবো, এরকম এমন টাইপের। বুঝতে পারছেন? ডেমোক্রিটাস কি বলছিল, এগুলো কি হবে, ইনডিভিজিবল মানে অবিভাজ্য, এগুলোকে আর ভাগ করা যাবে না, শেষ, এই পর্যন্তই শেষ, আর ভাগ করতে পারবো না। কিন্তু অ্যারিস্টটল কি বলবো, প্লুটো কি বলবো, এগুলোকে ইচ্ছা মতো ভাগ করা যাবে বা ডিভিজিবল হবে। সেই সময় অ্যারিস্টটলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। বুঝতে পারছেন? অ্যারিস্টটল এমন টাইপের জিনিয়াস একজন ছিল, বা বিজ্ঞানী ছিল, বা ফিলোসোফার ছিল। অ্যারিস্টটল যেটা বলতো মানুষ ওটাই ভাবতো যে এটাই ঠিক, ঠিক আছে। বা অ্যারিস্টটল ভুল কিছু বলতে পারতো, সেটা মানুষ চিন্তাই করতে পারতো না। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকবার বলেন। বললাম, যখন অ্যারিস্টটল এই থিওরিটা দেয় যে কোন একটা ম্যাটারকে বা ম্যাটারের যে কম্পোনেন্ট গুলোকে ইচ্ছা মতো ডিভাইড করা যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ইচ্ছা মতো ভাগ করা যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা যাবে এবং ইচ্ছা মতো ভাগ করা যাবে, এটা কোনো লিমিটেশন নাই। এই যে ভাগ করা, সেটা কি নাই, কোনো লিমিটেশন নাই। বুঝতে পারছেন? কিন্তু এই থিওরিটা আসলে ভুল ছিল। অ্যারিস্টটলের থিওরিটা কি ছিল, ভুল ছিল। কিন্তু অ্যারিস্টটল এমন সময়ে থিওরি গুলো দিয়েছিল, তখন মানুষ আর চিন্তা করতো না যে আসলে অ্যারিস্টটল ভুল বলতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, যে হলো কি স্যার চ্যাপ্টার 12 বলছিল যে হলো পৃথিবী মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। হ্যাঁ, ওই তো বললাম, তারা তখন, সে তো অনেকদিন আগের কথা না, তখন তো সায়েন্টিস্টরা বা এত কিছু বিজ্ঞানের অ্যাডভান্সমেন্ট ছিল না, ছিল। না স্যার, তারা স্যার তো 2000 ভালো করে ইয়ার্স আগে দেখতো, ছিল দেখে, স্যার। হ্যাঁ, তারা যেটা দেখতো বা চিন্তা করতো তারা সেটাই বলে দিত। কিন্তু এত তো অ্যাডভান্সমেন্ট ছিল না তখনকার সময়। অনেক বছর আগের কথা না, প্রায় 2000 বছর আগের কথা চিন্তা করেন। আচ্ছা, তারপর 1803 সালে, কত সালে, 1803 সালে ইংরেজি এক 1803 স্কুল টিচার জন ডাল্টন বা একজন সায়েন্টিস্ট, সে কি করে, কেমিক্যাল ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট করার ফলে, এক্সপেরিমেন্ট করার মধ্যে সে কি দেখলো যে আসলে কি করা যায় না, ডিভিজিবল হয় না। একটা সময় কি করে না, সেটা কোন একটা অ্যাটমকে আর মানে অ্যাটমের পরে আর ডিভিজিবল করা যায় না। বা একটা অ্যাটমে কি সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, বা কোন একটা এলিমেন্টের সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম কি, অ্যাটম বা পরমাণু। পরমাণুর চেয়ে ক্ষুদ্র আর নাই, বা এর চেয়ে আরো বেশি ডিভিজিবল হয় না, ভাগ করা যায় না। বুঝতে পারছি? তো তার একটা থিওরি ছিল, থিওরিটা ভালো করে একটু পড়বেন। ফার্স্ট থিওরিটা কি বলছে দেখেন, এলিমেন্ট আর মেড অফ এক্সট্রিমলি স্মল পার্টিকেলস কল অ্যাটম। এলিমেন্ট মানে কি, মৌলিক পদার্থ কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এগুলো সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি, অ্যাটম বা পরমাণু। ক্ষুদ্রতম কণার নাম কি, এই যেটা দেখেন, মৌলিক পদার্থ অধিক ক্ষুদ্র অখণ্ডনীয় পরমাণু দ্বারা গঠিত। মানে অখণ্ডনীয় মানে কি, আর ভাগ করা যাবে না, এরকম একটা পদার্থ দ্বারা তৈরি। তারপর কি বলছে, অল দ্য অ্যাটমস অফ দ্য এলিমেন্ট আর সেম। একই মৌলের মধ্যে যে যতগুলো অ্যাটম থাকবে, সবগুলো অ্যাটম কি হবে, সেম টাইপের হবে। একই মানে মৌলের মধ্যে, একই একটি মৌলিক পদার্থের মধ্যে সবগুলো অ্যাটম কি হবে, সেম টাইপের হবে। The atoms of an element are identical in size. মনে করেন এই যে অক্সিজেনের অক্সিজেনের যে অ্যাটম গুলো থাকবে, সবগুলো কি হবে, সাইজ গুলো হবে একই রকম। সাইজ গুলো কেমন হবে, একই টাইপের হবে, চেঞ্জ হবে না। The atoms of an element are identical in size, mass and chemical properties. কি হবে, ওদের সাইজ গুলো সেম হবে, ওদের মাস গুলো মানে কি ভর গুলো সেম হবে, এবং কি হবে, কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক মানে পরিবর্তন গুলো কি হবে, সেম হবে। বুঝতে পারছি? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এটা কি বললাম, একই মৌলিক পদার্থের মধ্যে বা একই এলিমেন্টের মধ্যে বা একই মৌলিক পদার্থের মধ্যে সবগুলো কি হবে, সবগুলো অ্যাটম বা পরমাণুর ভরগুলো একই হবে,
সাইজ গুলো একই হবে এবং কি হবে, রাসায়নিক ধর্মগুলো কি হবে, সেম থাকবে, রাসায়নিক ধর্মগুলো সেম হবে। এটা তো একই মৌলের কথা বলছি। যদি ডিফারেন্ট টাইপের হয়, যদি ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ হয়, তখন কি হবে, ওদের ভরগুলো ভিন্ন হবে, সাইজ গুলো ভিন্ন হবে এবং কি হবে, কেমিক্যাল প্রপার্টিজ গুলো সেম ভিন্ন হবে। ওই যে বললাম লবণ এবং চিনি হয়তো দেখতে সেম, কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি সেম না, বা এই যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি এলিমেন্ট গুলো সেম না। যেমন লবণে কি থাকে, সোডিয়াম ক্লোরাইড NaCl, কিন্তু পানিতে কি থাকে, গ্লুকোজ থাকে, C6H12O6। দুটো কি সেম? বলেন, না স্যার। দুটা সেম না, এই জন্য কি হবে, কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি হবে, টোটালি ডিফারেন্ট টাইপের হবে। রাসায়নিক ভিন্নগুলো সবগুলো কি হবে, রাসায়নিক ধর্মগুলো ভিন্ন হবে, অ্যাটমের ভরগুলো ভিন্ন হবে, তারপর কি বলা যায়, প্রপার্টিজ গুলো ভিন্ন হবে। ঠিক আছে, স্যার প্রপার্টিজ মানে কি? বৈশিষ্ট্য, প্রপার্টিজ গুলো মানে বৈশিষ্ট্য, সেই অ্যাটমের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হবে। 4 নাম্বার বলছে দেখেন, কম্পাউন্ড আর মেড অফ মোর দেন ওয়ান এলিমেন্ট। মানে কম্পাউন্ড মানে কি, বললাম যৌগিক পদার্থ কি হবে, যৌগিক পদার্থের সময় কয়েকটা মৌলিক পদার্থ মিলে তৈরি হবে। কম্পাউন্ড আর মেড অফ মোর দেন ওয়ান এলিমেন্ট, কম্পাউন্ড বা যৌগিক পদার্থগুলো একের অধিক মৌলিক পদার্থ নিয়ে তৈরি হবে। অ্যাটমস আর ডিফারেন্ট আনাফ। স্যার দাগাই দিছি আমি। কেন দেখাচ্ছেন? এটা কেটে দেন, এটা কি আপনার ল্যাপটপ যে দেখাবেন আপনি? কলমটা কেটে দেন স্যার। তো বলো, এটা কি আপনার ল্যাপটপ যে দেখাচ্ছেন? আচ্ছা যাই হোক, কি বলছে যে atoms of different elements combining in a simple whole number ratio কি হবে, যেমন ধরুন পানিটা খেয়াল করে দেখেন, H2O, এটা রেশিওটা কি 2:1 না? পানির স্যার রেশিওটা H2 মানে হাইড্রোজেন না? হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন হলো H। তো দেখেন এটা রেশিও কি, পানির যে কম্পাউন্ড আছে, যে যৌগিক পদার্থের রেশিওটা কি 2:1। কি এমন হবে রেশিওটা 2:1, এটাই বলছে। দেখেন যে অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস যখন কি হবে, দুটো ভিন্ন মৌলিক পদার্থ একত্রিত যুক্ত হবে, কম্বাইন হবে ইন সিম্পল হোল নাম্বার, কি হবে, সরল অনুপাতে যুক্ত হবে। কি অনুপাতে হবে, সরল অনুপাতে যুক্ত হবে। এমন না যে 10:1, এমন হয়ে যাবে না, ঠিক আছে, অ্যাবনর্মাল টাইপের থাকবে না, ঠিক আছে, ওটা 1:2। যেমন এখানে খেয়াল করে দেখেন C6H12O6, যদি আপনি 6 সবগুলোতে বাদ দিয়ে দেন তাহলে কি থাকবে বলেন তো দেখি। স্যার বুঝি না, আরেকবার একটু বলেন তো। আমি বললাম যে রেশিও গুলো কি হবে, সিম্পল থাকবে, সরল সরল অনুপাতে যুক্ত হবে, সরল অনুপাত। যেমন H2O, এটা কি 2:1। জি স্যার। CO2, এটা কি হচ্ছে 1:2। ঠিক আছে, এটা দেখেন কি হচ্ছে 6:12:6। দেখেন এটা অনুপাতগুলো সেম হচ্ছে না প্রায়, ঠিক আছে, এগুলো কি হবে, সরল অনুপাতে যুক্ত হবে। স্যার সেম হয়। বিভিন্ন মৌলের বা পরমাণু অখণ্ড বা পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হবে। আচ্ছা, তারপরটা বলছে দেখেন, ইন কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাটম ক্যানট বি ক্রিয়েটেড। কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন কি হবে না, কোনো একটা অ্যাটম ক্রিয়েটেড হবে না, তৈরি হবে না, নতুন করে কোনো পরমাণু তৈরি করা যাবে না। আর ডিস্ট্রয়েড, কোনো ধ্বংসও হবে না, নতুন কোনো একটা পরমাণু তৈরি বা ধ্বংস হবে না। অনলি দে আর জয়েন্ট উইথ এন্ড সেপারেটেড ফ্রম ইচ আদার। কি করবে, একজনের সাথে একজনের কি হবে, তুলনা করা যাবে। স্যার একজনের সাথে একজনের সাথে যুক্ত হবে বা একজন থেকে একজন আলাদা হয়ে যাবে, কিন্তু নতুন পরমাণু কি হবে না, সৃষ্টি হবে না বা ধ্বংস হবে না। স্যার তুলনা না, মানে মানে স্যার তুলনা করা যাবে। তুলনা না, তো সেটা বলি নাই। কি বলছে, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাটম ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। কোন একটা রাসায়নিক বিক্রিয়া কি হবে না, কোন একটা নতুন পরমাণু সৃষ্টি হবে না বা ধ্বংসও হবে না। নতুন পরমাণু সৃষ্টিও হবে না এবং ধ্বংসও হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, শুধুমাত্র কি হবে, একটার সাথে একটা যুক্ত হতে পারবে, একটা অ্যাটমের সাথে একটা অ্যাটম কি হবে, যুক্ত হবে বা একটা থেকে একটা আলাদা হয়ে যাবে, এটাই ঘটতে পারবে। ঠিক আছে, একটার সাথে একটা কি হবে, যুক্ত হতে পারে বা আলাদা হয়ে যেতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। ক্লাসের জন্য ক্যামেরা অন নাই। জোরে বলেন, যেটা বলছেন জোরে বলেন, শুনুক সবাই। স্যার ক্লাসে একজনের ক্যামেরা অন নাই। কেন অন নাই আপনাদের ক্যামেরা? বলেন। কি সমস্যা আপনাদের?
না আমারটা এসে গেছে। রাতুল কি সমস্যা? অনন্ত স্যার রাতুল on করবেন, off করবেন না। আচ্ছা তারপর টপিকটা খেয়াল করে দেখেন কি বলছে, পরমাণু এবং অণু বা অণু এবং পরমাণু, অ্যাটম এবং মলিকিউল। অ্যাটম কাকে বলি আমরা একটু আগে কি বলছিলাম, যখন কোন একটা এলিমেন্টের সবচেয়ে ক্ষুদ্র স্মলেস্ট পার্টটাকে আমরা কি বলবো, অ্যাটম বলবো। কোন একটা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল বা ক্ষুদ্র অংশটাকে আমরা কি বলবো, অ্যাটম বা পরমাণু বলবো। কোন একটা মৌলিক পদার্থের ক্ষুদ্র অংশকে কি বলবো, পরমাণু বলবো, তাই না? এই যে আবার অফ করে দিচ্ছেন সবাই, আবার অফ, সুন্দর। আপনি কি ভাবছেন আমি দেখতেছেন আপনাদেরকে? আমার ল্যাপটপে শুনেন, আমি তো হাসান স্যার বা অন্যদের মতো মোবাইলে ক্লাস নেই না, ল্যাপটপে নেই। আমার স্ক্রিন ওপেন থাকে, আমি আপনাদের দেখি যে কি অন করা আছে, অফ করা আছে। স্যার আমারটাও কি অফ হয়ে গেছে? কিন্তু দেখতে পাইতেছি না। দেখা দরকার নাই, আমি তো সাউন্ড কথা বলতেছি। স্যার ভিডিও অন করে কথা বলেন। না অন করে কথা বলতে পারি না, আপনারে দেখতে মন চাইতাছে অনেক। অন করে কথা বলতে পারি না। তো অ্যাটম কি জিনিস বুঝতে পারছি? কোন একটা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলকে আমরা কি বলবো, বা ক্ষুদ্রতম কণাকে, কোন একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবো, পরমাণু বা অ্যাটম বলবো। আচ্ছা মলিকুল কি কোন একটা যৌগ, কোন একটা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলকে আমরা কি বলবো, কোন একটা মলিকুল বা কি বলবো, অণু বলবো। দুইটা বা তিনটা অ্যাটম একসাথে কম্বাইন করে কি হবে, একটা মলিকুল ফর্ম করে বা একটা অণু তৈরি করে। দুইটা বা তিনটা কি করবে, অ্যাটম একত্রে যুক্ত হয়ে কি করবে, একটা মলিকুল বা অণু গঠন করবে। যেমন মনে করেন এইচ মিলে কি করবে, এইচ আর এইচ কম্বাইন করে হাইড্রোজেন H2 স্যার অণু ভাঙলে একটি অক্সিজেন পরমাণু ও দুইটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। শেষ করি, দেখেন এই যে H2 কি একটা হাইড্রোজেনের অণু, H2 কি একটা হাইড্রোজেনের মলিকিউল, আবার O2 কি অক্সিজেনের মলিকিউল, H2O কি পানির একটা মলিকিউল বা অণু, পানির একটা মলিকিউল বা অণু। বুঝতে পারতেছি? এই যে H2 O2 H2 এগুলো কি সবগুলো মলিকিউল। H2 কে ভাঙলে কি পাবো, H আর H, মানে কি দুইটা অ্যাটম পাবো। H2 কে ভাঙলে কি পাবো, দুইটা পরমাণু পাবো, হাইড্রোজেনের দুইটা পরমাণু পাবো। আবার অক্সিজেনের কি ভাঙলে কি পাবো, অক্সিজেনের দুইটা পরমাণু পাবো। পানির যে একটা মলিকুল বা অণু আছে, অণুকে ভাঙলে কি পাবো, দুইটা হাইড্রোজেনের অ্যাটম পাবো, একটা অক্সিজেনের অ্যাটম পাবো। দেখেন কি লিখছে, যে একটি পানির অ্যাটমকে ভাঙলে কি পাবো, একটি অক্সিজেনের পরমাণু, একটা অক্সিজেনের অ্যাটম পাবো, এবং হাইড্রোজেনের দুইটা অ্যাটম পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে কি করা যাবে, অনেকগুলো অ্যাটম একত্রিত হয়ে কি করবে, কম্বাইন করে কি বানাবে, একটা মলিকুল বা অণু গঠন করবে। অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে কি করবে, একটা পরমাণু মানে অণু বানাবে। ঠিক আছে? Yes, জি sir. স্যার ঠিক আছে। থাকলেই ভালো। আচ্ছা এখানে ডিফারেন্স দেয়া আছে, কি বলছে দেখেন, অ্যাটম এবং মলিকুলের মধ্যে একটা ডিফারেন্স দেয়া আছে। কি বলছে, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে কি হবে, অ্যাটম উইল বি দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ এলিমেন্ট। কিসের ক্ষুদ্রতম কণা হবে, এলিমেন্টের। ঠিক আছে, অ্যাটম এলিমেন্ট বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর মলিকুলের স্মলেস্ট পার্টিকেলটা আমরা কি বলবো, সরি কি বলতে দেখেন, অণু হবে কি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম, কোনো একটা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলটা আমরা কি বলবো, মলিকিউল বলবো। আচ্ছা তারপর কি বলছে দেখেন, সাধারণত পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থা থাকতে পারে না, কি ফ্রিলি থাকতে পারে না। কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হবে, আর না ফাঁসতেছেন কেন, খুশি লাগতেছে আপনার? না স্যার চামড়া কামড়াইতেছে। হুম, স্যার মুখে চামড়া কামড়াচ্ছি। কোন কাজ নাই না, বাসায় খাওয়া দাওয়া করেন না সকালবেলা? স্যার করছি। তাহলে আচ্ছা দেখেন কি বলছে, সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, ফ্রিলি মুভমেন্ট করতে পারে না। কোন একটা অ্যাটম, হাইড্রোজেন একটা অ্যাটম একা থাকতে পারবে না বা ফ্রিলি থাকতে পারবে না। ঠিক আছে, একা থাকবে না। সেটা কি করবে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা H2 হয়ে থাকতে পারবে, কিন্তু হাইড্রোজেন একা থাকতে পারবে না। অণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারবে। এই যে একটা মলিকুল কি করবে, একটা ফ্রিলি মুভ করতে পারবে বা থাকতে পারবে। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই যে অ্যাটম গুলোতে সেটা কি করবে, ডিরেক্টলি কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। বাট কি স্যার আপনার নেটে প্রবলেম। আপনার কথা শোনা যেতেছে না।
স্যার চলে এসেছে। আবিদুল হোস্ট হয়ে গেছে। আনিকা ইসলাম, জান্নাতুল ফেরদৌসের নেটের প্রবলেম বলে ওর ট্রিপল স্ক্রিন শট নিছি। তুমি কোনোদিন কি তুমি ওই প্রথমবার হোস্ট হইল। তাই সারাইছি উনি কোনোদিন কি তুমি চশমা পরছো? স্যার আপনি গ্রুপে কি পাঠাইছেন দেখা যাচ্ছে না তো। ওই স্যার কোনো কিছু তো আসে না গ্রুপ থেকে। স্যার কোনো কিছুই আসে নাই। রাজন স্যার আগে দিয়েছিলেন। রাজন রাজন বললে বিশ্বাস করবো, আমি আর কারোর কথা বিশ্বাস করি না এখন।